সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা বিএজিএড প্রোগ্রামের উদ্ভিদ পুষ্টি ও সার ব্যবস্থাপনা কোর্সের পার্ট 2.3 এর সার প্রয়োগ পদ্ধতি নিয়ে আলোচনা করব। ফসলের বৃদ্ধি ও উন্নয়নের জন্য মৃত্তিকায় সার প্রয়োগ করা প্রয়োজন। তবে প্রয়োগকৃত সার থেকে সুফল পেতে হলে সঠিক সময়ে, সঠিক পদ্ধতিতে এবং সঠিক পরিমাণে সার প্রয়োগ করা প্রয়োজন। তা না হলে ফসলের উপকার না হয়ে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। সেজন্য সঠিক পদ্ধতিতে সার প্রয়োগ সম্পর্কে বিস্তারিত জানা আবশ্যক। শিক্ষার্থী বন্ধুরা, আসুন আমরা শুরুতেই জেনে নেই আজকের এই আলোচনা থেকে আমরা কী কী বিষয় জানতে পারব। 1. সার প্রয়োগ পদ্ধতি কাকে বলে জানতে পারব। 2. সঠিক পদ্ধতিতে সার প্রয়োগের উদ্দেশ্যসমূহ জানতে পারব। 3. সঠিক পদ্ধতিতে সার ব্যবহার না করার অসুবিধাসমূহ জানতে পারব। 4. সার প্রয়োগের বিভিন্ন পদ্ধতিসমূহ জানতে পারব। বন্ধুরা, চলুন তাহলে আজ আমরা এখন আলোচনা শুরু করি। প্রথমেই জেনে নেই সার প্রয়োগ পদ্ধতি কাকে বলে। সার প্রয়োগ পদ্ধতি যে সকল পদ্ধতিতে জমিতে ফসল উৎপাদনের জন্য বিভিন্ন রকমের সার প্রয়োগ করা হয় তাকে সার প্রয়োগ পদ্ধতি বলে। উপযুক্ত সার সঠিক পরিমাণে ব্যবহার করলেও তা থেকে ভালো ফল পাওয়া যাবে না যদি তা আমরা সঠিক পদ্ধতিতে ব্যবহার না করতে পারি। সঠিক পদ্ধতিতে সার ব্যবহার করলে সারের অপচয় কম হয় এবং ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পায়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সঠিক পদ্ধতিতে সার ব্যবহারের উদ্দেশ্যসমূহ নিয়ে আলোচনা করব। সঠিক পদ্ধতিতে সার প্রয়োগের উদ্দেশ্যসমূহ হচ্ছে: 1. সারের অর্থনৈতিক ব্যবহার নিশ্চিত করা, অর্থাৎ সার ব্যবহারজনিত ব্যয় কমানো। 2. সারের দক্ষতা বৃদ্ধি। 3. ফসলের বৃদ্ধি উন্নয়ন, ফলন ও গুণগত মান বাড়ানো। 4. মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা সংরক্ষণ এবং মৃত্তিকা দূষণ রোধ করা। 5. পরিবেশ দূষণ ও সার উপাদানের অপচয় সর্বনিম্ন পর্যায়ে বজায় রাখা। 6. বীজের সুষ্ঠু অঙ্কুরোদ্গম নিশ্চিত করা। বন্ধুরা, চলুন এখন আমরা জেনে নেই সঠিক পদ্ধতিতে সার ব্যবহার না করলে কী কী অসুবিধা হতে পারে। সঠিক পদ্ধতিতে সার ব্যবহার না করলে মৃত্তিকা, ফসল ও পরিবেশের মারাত্মক ক্ষতি হতে পারে। এতে সারের কার্যকারিতা হ্রাস পায় এবং অধিক অর্থনৈতিক অপচয় সাধিত হয়। যা হোক, মৃত্তিকাভেদে ভুল সার প্রয়োগের প্রধান অসুবিধাসমূহ হচ্ছে: 1. ইউরিয়া থেকে উৎপন্ন অ্যামোনিয়া এমপি থেকে বিমুক্ত অতিরিক্ত পটাশ আয়ন বীজের অঙ্কুরোদ্গম ক্ষতি করতে পারে। 2. অতিরিক্ত ফসফরাসের অপরিকল্পিত ব্যবহারের ফলে ফসফরাস আয়নের সংযোজন বেড়ে যেতে পারে মৃত্তিকায়, ফলে উদ্ভিদ ফসফরাসের অপুষ্টিতে ভুগতে পারে। বিশেষ করে অম্লীয় মাটিতে এই প্রভাব বেশি দেখা যায়। নাইট্রোজেন সারের অপরিকল্পিত ব্যবহারের ফলে নাইট্রেট আয়নের অতিরিক্ত চুয়ানি উদ্ভিদের নাইট্রোজেনের অপুষ্টির লক্ষণ প্রকাশ পায়। তাছাড়া নাইট্রেট আয়নের অতিরিক্ত চুয়ানি নদী-নালা, খালবিলের পানির সাথে মিশে পরিবেশ সমস্যার সৃষ্টি করতে পারে। মৃত্তিকার কর্দম পৃষ্ঠে অ্যামোনিয়াম ও পটাশ আয়নের সংযোজন বেড়ে যেতে পারে। 5. ফসলের স্বাভাবিক বৃদ্ধি ও উন্নয়ন ব্যাহত হতে পারে। এছাড়া ফসলের ফলন ও গুণগত মান কমে যাওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। কোন পদ্ধতিতে সার প্রয়োগ করতে হয় তা নির্ভর করে মূলত মাটির প্রকার ও বৈশিষ্ট্য, সার ও ফসলের প্রকারের উপর। যা হোক বন্ধুরা, এ পর্যায়ে আমরা সার প্রয়োগের বিভিন্ন পদ্ধতিসমূহের নাম জেনে নিই। 1. ছিটানো পদ্ধতি। এর অন্তর্ভুক্ত হচ্ছে সরল ও মূল প্রয়োগ, চাপান প্রয়োগ, পার্শ্ব প্রয়োগ। 2. স্থানীয় প্রয়োগ পদ্ধতি। এর অন্তর্ভুক্ত পদ্ধতিগুলির নাম হচ্ছে বেষ্টনী পদ্ধতি, সারি পদ্ধতি, ব্যান্ড পদ্ধতি। 3. গভীর প্রয়োগ পদ্ধতি। এর অন্তর্ভুক্ত পদ্ধতিগুলির নাম হচ্ছে ড্রিল পদ্ধতি, লাঙল তল পদ্ধতি এবং মাঠবল পদ্ধতি। 4. সেচ পানি পদ্ধতি। 5. বায়বীয় পদ্ধতি। 6. সিঞ্চন পদ্ধতি। বন্ধুরা, চলুন আমরা একে একে এসব বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমে ছিটানো পদ্ধতি।
ছিটানো পদ্ধতি, যে পদ্ধতি হাতে বা যন্ত্রের সাহায্যে সমস্ত জমিতে সার ছিটিয়ে প্রয়োগ করা হয় তাকে ছিটানো পদ্ধতি বলে। হাত দ্বারা ছিটিয়ে সার প্রয়োগের পদ্ধতি এটি অত্যন্ত প্রাচীন এবং জনপ্রিয় পদ্ধতি। তবে বর্তমানে যান্ত্রিকভাবেও বিভিন্ন জৈব ও রাসায়নিক সার ছিটিয়ে প্রয়োগ করা যায়। ছিটানো পদ্ধতির অন্তর্ভুক্ত পদ্ধতিগুলি হলো: প্রথমে মূল প্রয়োগ। ফসল উৎপাদনের লক্ষ্যে বীজ বপনের পূর্বে বা চারা রোপণের পূর্বে অর্থাৎ জমি তৈরি করার সময় সমস্ত জমিতে জৈব ও রাসায়নিক সার ছিটিয়ে প্রয়োগ করাকে মূল প্রয়োগ বলে। এই সময় যে পরিমাণ সার প্রয়োগ করা হয় তাকে মূল মাত্রা বলে। এই পদ্ধতিতে গোবর, খামারজাত সার, খোল, হাড়ের গুঁড়া, এমপি এবং টিএসপি সার হাত দ্বারা ছিটিয়ে বা যন্ত্রের সাহায্যে সমস্ত জমিতে দেওয়া হয়। এক্ষেত্রে সমস্ত জৈব সার প্রথম চাষ দেওয়ার পর এবং সমস্ত রাসায়নিক সার শেষ চাষ দেওয়ার পূর্বে প্রয়োগ করা হয়। ছিটানো পদ্ধতির অন্তর্ভুক্ত আরেকটি পদ্ধতির নাম হলো চাপান প্রয়োগ পদ্ধতি। এই পদ্ধতিতে জমিতে ফসল থাকা অবস্থায় ফসলের উপর দিয়ে সারের অংশবিশেষ প্রয়োগকে বোঝায়। এই পদ্ধতিতে বিশেষ করে ইউরিয়া ও বিভিন্ন গৌণ উপাদানসমূহ প্রয়োগ করা হয়ে থাকে। চাপান প্রয়োগের সময় খেয়াল রাখতে হবে গাছের পাতায় যেন সার লেগে না থাকে। যদি সার লেগে থাকে তাহলে ক্ষুদ্রাকার মাঠে ফসলের উপর দিয়ে রশি টেনে দিতে হবে। এই পদ্ধতিতে বিশেষ করে নাইট্রোজেন জাতীয় সার বেশি প্রয়োগ করা হয়। তাছাড়াও পটাশিয়াম জাতীয় সারও প্রয়োগ করা যেতে পারে। তবে যে সমস্ত সার মাটিতে চলাচল করতে পারে না, যেমন টিএসপি, এই পদ্ধতিতে প্রয়োগ করা হয় না। ধান, পাট, সরিষা ইত্যাদি ফসলে ইউরিয়া জাতীয় সার এই পদ্ধতিতে বেশি প্রয়োগ করা হয়। ছিটানো পদ্ধতির আরেকটি পদ্ধতির নাম হলো পার্শ্ব প্রয়োগ পদ্ধতি। এই পদ্ধতিতে সমস্ত জমিতে সমানভাবে সার ছিটিয়ে প্রয়োগ না করে গাছের গোড়ায় বা মূলাঞ্চলে সার প্রয়োগের পদ্ধতিকে বোঝায়। সাধারণত সারি করা ফসলের ক্ষেত্রে এই পদ্ধতিতে সার প্রয়োগ করা হয়ে থাকে। তবে এক্ষেত্রে সারি থেকে সারের দূরত্ব বেশি হলে ভালো হয়, 1 মিটার বা ততোধিক। পার্শ্ব প্রয়োগ পদ্ধতিতে যে সকল ফসলে সার প্রয়োগ ফলপ্রসূ হয়েছে তা হচ্ছে কবি জাতীয় সবজি, চা, তুলা, গম, আনারস ইত্যাদি। তবে আধুনিক পদ্ধতিতে সারিতে জন্মানো ফসল যেমন পাট, তোল জাতীয় ফসল, ডাল জাতীয় ফসলে এই পদ্ধতিতে সার প্রয়োগ করা যায়। ইউরিয়া, টিএসপি, এমপি ইত্যাদি সারসমূহ এই পদ্ধতিতে কয়েক স্তরে প্রয়োগ করা যায়। স্থানীয় প্রয়োগ পদ্ধতি। সমস্ত জমিতে সমানভাবে সার ছিটিয়ে প্রয়োগ না করে শুধুমাত্র গাছের গোড়ায় বা শিকড়ের অঞ্চলে সার প্রয়োগ করাকে স্থানীয় প্রয়োগ পদ্ধতি বলে। স্থানীয় পদ্ধতিতে সার ব্যবহারের দক্ষতা ছিটানো পদ্ধতি চাইতে অনেক বেশি। সেজন্য পৃথিবীতে এই পদ্ধতির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শুকনা, পচা, খামারজাত সার, খোল, হাড়ের গুঁড়া, অন্যান্য জৈব ও অজৈব সারসমূহ এই পদ্ধতিতে স্থানীয়ভাবে প্রয়োগ করা হয়। স্থানীয় প্রয়োগ পদ্ধতির অন্তর্গত পদ্ধতিগুলি হচ্ছে বেষ্টনী প্রয়োগ পদ্ধতি। এই পদ্ধতিতে গাছের চারিদিকে নালা কেটে নালার তলাদেশে মাটির সাথে সার মিশিয়ে দিয়ে প্রয়োগ করাকে বোঝায়। বড় গাছ যেমন ফুল ও ফল গাছে এই পদ্ধতিতে সার প্রয়োগ বেশ কার্যকরী। এই পদ্ধতিতে গাছের আকার ও বয়স অনুসারে গাছের গোড়া থেকে 1 থেকে 3 মিটার দূরত্বে ক্যানোপির দূরত্ব 20 থেকে 40 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট নালা কেটে নালার সার প্রয়োগ করে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, লেবু জাতীয় ফল এবং গোলাপ, জুঁই, শেফালি, চামেলি ইত্যাদি বৃক্ষ ও ফুল জাতীয় উদ্ভিদে এই পদ্ধতিতে সার প্রয়োগ করা যেতে পারে। সকল জৈব ও রাসায়নিক সার এই পদ্ধতিতে প্রয়োগ করা যায়। স্থানীয় প্রয়োগ পদ্ধতির অন্তর্গত অন্য একটি পদ্ধতির নাম হচ্ছে সারি পদ্ধতি। অপেক্ষাকৃত কম দূরত্বে সারিতে জন্মানো ফসলে 2 সারির মাঝে নালা কেটে নালার মাটির সাথে সার প্রয়োগ করাকে সারি পদ্ধতি বলে। জৈব ও রাসায়নিক সার উভয় ধরনের সারই আমরা সাধারণত এই পদ্ধতি প্রয়োগ করতে পারি।
বিভিন্ন ধরনের শাকসবজি, পেঁয়াজ, রসুন, পাট, আউশ ধান, সরিষা ইত্যাদি ফসলে এই পদ্ধতিতে সার প্রয়োগ করা যায়। এই পদ্ধতিতে সার প্রয়োগ ছিটানো পদ্ধতির চাইতে কম সারের প্রয়োজন হয়। ছিটানো পদ্ধতির চাইতে এই পদ্ধতিতে সারের কার্যকারিতা অনেক বেশি, তবে এক্ষেত্রে সময় ও শ্রম বেশি লাগে, ফলে সার প্রয়োগের খরচও বেশি হয়। মূল মাত্রা ও চাপান মাত্রা উভয়ই এই পদ্ধতিতে প্রয়োগ করা যায়। সারিতে জন্মানো ফসলে দুই সারির মাঝের নালা কেটে সার প্রয়োগ করলে সেই একই নালা আমরা সেচ কাজেও ব্যবহার করতে পারি। স্থানীয় প্রয়োগ পদ্ধতির আরেকটি পদ্ধতির নাম হচ্ছে ব্যান্ড পদ্ধতি। বেশি দূরত্বে সারি করা ফসলের ক্ষেত্রে এই পদ্ধতিতে সার প্রয়োগ বেশ ফলপ্রসূ। গাছের এক বা দুই পাশে ব্যান্ড তৈরি করে এক্ষেত্রে সার প্রয়োগ করা যায়। প্রতিটি ব্যান্ডের দৈর্ঘ্য 195 সেন্টিমিটার, প্রস্থ 2.5 সেন্টিমিটার এবং গভীরতা 5 সেন্টিমিটার হওয়া ভালো। তবে এক্ষেত্রে গাছের বয়স, আকার ও আকৃতি অনুসারে এটা পরিবর্তন হতে পারে। জৈব ও অজৈব উভয় ধরনের সার এই পদ্ধতিতে প্রয়োগ করা যায়। গাছের গোড়া থেকে 5 থেকে 7 সেন্টিমিটার দূরত্বে এই ব্যান্ড তৈরি করতে হয়। তামাক, তুলা, ভুট্টা, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি ফসলে এই পদ্ধতিতে সার প্রয়োগ করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব গভীর প্রয়োগ পদ্ধতিতে কীভাবে সার প্রয়োগ করতে হয়। গভীর প্রয়োগ পদ্ধতি এটিও এক ধরনের স্থানীয় প্রয়োগ পদ্ধতি। এক্ষেত্রে সার মাটির সাথে না মিশিয়ে মাটির নির্দিষ্ট গভীরতায় প্রয়োগ করা হয়। গভীর প্রয়োগ পদ্ধতি 3 রকমের হয়ে থাকে। ড্রিল পদ্ধতি। এই পদ্ধতিতে বীজ বপন যন্ত্রের দ্বারা সারসমূহ বীজের সাথে অথবা আলাদাভাবে প্রয়োগ করতে হয়। তবে যে সমস্ত বীজের অঙ্কুরোদ্গম সারের সংস্পর্শে এসে ক্ষতিকর, সেক্ষেত্রে আমরা বীজ ও সার আলাদাভাবে প্রয়োগ করব। এই পদ্ধতিতে ফসফেট ও পটাশ সারের কার্যকারিতা বৃদ্ধি পায়। ধান, পাট, চীনা, কাউন, তিসি ইত্যাদি ফসলে এই পদ্ধতিতে সার প্রয়োগ করা যায়। গভীর প্রয়োগ পদ্ধতির অন্য একটি পদ্ধতির নাম হচ্ছে লাঙলতল পদ্ধতি। এই পদ্ধতিতে লাঙলের ফালের নিচে যান্ত্রিকভাবে সার প্রয়োগ করাকে লাঙলতল পদ্ধতি বলে। বিশেষ ধরনের লাঙলের সাহায্যে বীজ বপন ও সার প্রয়োগে এই পদ্ধতিটি উত্তম। এই পদ্ধতিতে গুলালু, ভুট্টা, তুলা ইত্যাদি ফসলে সার প্রয়োগ করা যায়। সকল ধরনের জৈব ও অজৈব সার এই পদ্ধতিতে প্রয়োগ করা যায়। গভীর প্রয়োগ পদ্ধতির অন্য একটি পদ্ধতির নাম হচ্ছে মাঠবল পদ্ধতি। এই পদ্ধতিতে কাদার বলের ভিতরে সার দ্রব্য রেখে মাটির গভীরে প্রয়োগ করা হয়। এই পদ্ধতিতে সাধারণত এশিয়ার বিভিন্ন দেশে ধানের জমিতে ইউরিয়া সার প্রয়োগে বেশ কার্যকারী বলে প্রমাণিত হয়েছে। এই পদ্ধতিতে প্রতি 4টি ধানের গুছার মাঝখানে একটি করে মাঠবল স্থাপন করা হয়। এই পদ্ধতিতে ইউরিয়া সারের অপচয় কম হয়। যদি জমিতে পানি না থাকে তাহলে এই পদ্ধতিটি ব্যবহার করা অসুবিধাজনক। এছাড়া ইউরিয়া সারের অপচয় রোধ এবং এর সর্বাধিক ব্যবহার নিশ্চিত করার জন্য গুটি ইউরিয়ার উদ্ভাবন করা হয়েছে। ধানের জমিতে 6 থেকে 7 সেন্টিমিটার গভীরে একটি করে গুটি ইউরিয়া হাত দ্বারা পুঁতে অথবা যান্ত্রিকভাবে প্রয়োগ করা যায়। সার প্রয়োগ পদ্ধতির অন্য একটি পদ্ধতি হচ্ছে সেচ পানি পদ্ধতি। এক্ষেত্রে জমিতে সেচ দেওয়ার সময় সেচের পানির সাথে সার দ্রব্য মিশিয়ে প্রয়োগ করাকে সেচ পদ্ধতি বলে। এটি একটি আধুনিক পদ্ধতি। পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে এই পদ্ধতিতে সার প্রয়োগ করা হয়। তবে প্রাচীনকালেও আমাদের দেশে বিভিন্ন খালের, বিলের, নালার পাশে সেচ নালায় জৈব পদার্থ ফেলে রাখা হতো, যা অনেকটা আধুনিক পদ্ধতির অনুরূপ। তবে আধুনিক সেচ পদ্ধতিটি ব্যবহারে অধিক কারিগরি জ্ঞানের প্রয়োজন হয় এবং আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন হয়। যথাযথভাবে এই পদ্ধতিটি ব্যবহার করতে না পারলে ফসলের উপকার না হয়ে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। সার প্রয়োগ পদ্ধতির অন্য একটি পদ্ধতির এখন নিয়ে আলোচনা করব আমরা, সেটা হচ্ছে বায়বীয় পদ্ধতি। এই পদ্ধতিটি গ্রিন হাউসে ব্যবহার করা হয়। কার্বন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসীয় পদার্থ গ্রিন হাউসের উদ্ভিদে নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করা হয়। সার প্রয়োগ পদ্ধতির অন্য একটি পদ্ধতির নাম হচ্ছে সিঞ্চন পদ্ধতি।
এই পদ্ধতিতে স্প্রে করে তরল সার গাছের পাতায় প্রয়োগ করা হয়ে থাকে। উদ্ভিদের রোগ ও পোকার ওষুধের ন্যায় নির্দিষ্ট ঘনমাত্রায় এই সার প্রয়োগ করা যেতে পারে। সিঞ্চন প্রয়োগকে অনেক সময় পল্লব বা পাতা প্রয়োগ বলে। এই পদ্ধতিতে অধিকাংশ গৌণ সারসমূহ প্রয়োগ করা হয়ে থাকে, তবে এক্ষেত্রে ইউরিয়া সারকেও স্প্রে করে প্রয়োগ করা যেতে পারে। সারের কার্যকারিতা বৃদ্ধি এবং মৃত্তিকা ক্ষতিকর গুণাবলী থেকে সারের অপচয় রোধকল্পে এই পদ্ধতিটি বেশ উপযোগী। এছাড়া উদ্ভিদে গৌণ খাদ্য উপাদানের অভাবজনিত লক্ষণ দেখা দিলে এই পদ্ধতি তাৎক্ষণিকভাবে কার্যকরী ভূমিকা হিসেবে পালন করে। তাছাড়া আপদনাশকের সাথেও ইহা সিঞ্চন করে প্রয়োগ করা যেতে পারে। সিঞ্চন পদ্ধতিতে প্রয়োগকৃত সার উদ্ভিদের পাতায় প্রয়োগের পর তা পাতা কর্তৃক পরিশোধিত হয়, অতঃপর তা উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। সার প্রয়োগ পদ্ধতি শিরোনামে আজকের এই আলোচনা থেকে আমরা অনেক কিছু জেনেছি। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে তাহলে সংশ্লিষ্ট কোর্স টিউটরের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ডিন, স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ।